সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আমরা আজকে চ্যাপ্টার 13 অর্থাৎ সিরিজ এই অধ্যায়টি নিয়ে আজকে আমাদের আলোচনা শুরু করব। এই অধ্যায়টি থেকে অনেক সময় অনেক সহজ প্রশ্ন হয়ে থাকে এই অধ্যায়টি থেকে। এই অধ্যায়টা হচ্ছে তোমাদের সকলের জন্য একটি ভালো একটি অধ্যায় আনসার করার জন্য, কারণ এই অধ্যায় থেকে আসলে ঘোরানো পেঁচানোর মতো কোনো প্রশ্ন হয় না। একেবারে হচ্ছে ডিরেক্ট, একেবারে সহজ সহজ প্রশ্ন হয়ে থাকে। তো এই অধ্যায়টিতে হচ্ছে এই অধ্যায়ের আন্ডারে দুটি অধ্যায় আমরা পড়বো। একটা হচ্ছে গিয়ে সমান্তর ধারার একটা অধ্যায় এবং একটা হচ্ছে গুণোত্তর ধারার অধ্যায়। তো আজকে পুরো সময় জুড়ে হচ্ছে আমরা সমান্তর ধারা নিয়ে আজকে আলোচনা করব, সমান্তর ধারার ম্যাথ দেখবো এবং তোমাদের উদ্দেশ্যে কতগুলো ম্যাথ দিব। তো তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। চলো আজকে আলোচনা শুরু করা যাক। তো আমরা প্রথমত একটা দেখতে পাচ্ছি, একটা সংখ্যার একটা সিরিজ দেখতে পাচ্ছি। এটাকে কি আসলে সিরিজ বলা যাবে নাকি অন্য কিছু বলা যাবে সেটা একটু দেখার বিষয়। 1 2 3 4 5 6 7 8 9 এখানে অনেকগুলো হচ্ছে সংখ্যা আছে এবং সংখ্যাগুলো পরস্পর কমা চিহ্ন দ্বারা যুক্ত আছে। তো এভাবে যদি অনেকগুলো সংখ্যা একসাথে কোনো একটা জায়গায় সন্নিবিষ্ট অবস্থায় থাকে এবং তারা যদি পরস্পর কি দ্বারা যুক্ত থাকে, পরস্পর যদি কমা দ্বারা যুক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে এই ধরনের ফিগারকে বা এই ধরনের অবস্থাকে বলবো হচ্ছে আমরা অনুক্রম। তাহলে সেক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 9 এখানে এটি একটি হচ্ছে কি, এটি একটি অনুক্রম হবে। তাহলে সেক্ষেত্রে অনুক্রম আর সিরিজের ভিতরে আসলে পার্থক্য কি? অনুক্রম আর সিরিজের ভিতরে পার্থক্য হচ্ছে আমরা এখানে দেখবো যে কোনো অনুক্রমের পদগুলো পরস্পর যোগ চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা পাওয়া যায়। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9, এটি একটি কি পাচ্ছি, এটি একটি অনুক্রম পাচ্ছি। তো এখন আমি যদি এটাকে ধারাতে পরিণত করতে চাই তাহলে আর কিছুই না, জাস্ট এই কমাগুলোকে উঠিয়ে দিয়ে মাঝখানে যোগ চিহ্ন দিতে হবে। তাহলে 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 9 পর্যন্ত আর কি আমরা যোগ চিহ্ন দিয়ে যদি লিখি, তাহলে সেক্ষেত্রে এই যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে কি সেটা হচ্ছে একটা ধারা। তাহলে এই জিনিসটা আসলে এখানে বলা হয়েছে যে কোনো একটি অনুক্রমের সবগুলো অংশকে যদি হচ্ছে আমরা প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করি, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাই, আমরা কি ধারা পেয়ে যাই। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এখন আমরা জানবো যে আমরা তো জানলাম যে ধারার দুটি ভাগ রয়েছে। একটা হচ্ছে তোমার সমান্তর ধারা, যেটা হচ্ছে আমরা এই অধ্যায়ে আজকে জানবো, এবং অন্য পরবর্তী অধ্যায়ে হচ্ছে আমরা গুণোত্তর ধারা সম্পর্কে জানবো। তো এই যে সমান্তর ধারা, যার ইংরেজি পরিভাষা হচ্ছে অ্যারিথমেটিক সিরিজ, তো এটা আসলে কি সেটা এখন আমরা একটু জানার চেষ্টা করি। তো কোনো ধারার যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের পার্থক্য সবসময় যদি সমান হয়, তাহলে সেই ধারাকে আমরা সমান্তর ধারা বলবো। আমি আবারও বলছি যে কোনো ধারার যে কোনো পদ, এখানে কোনো কথাটা দুইবার এসেছে, সো একবার আমরা পড়বো। সো কোনো ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য সময় যদি সমান হয়, তাহলে সেই ধারাকে আমরা সমান্তর ধারা বলবো। তো আমরা একটু আগে একটা ধারা পেয়েছিলাম, যদি সেই ধারাটার ক্ষেত্রে আমরা একটু যদি খেয়াল করি, ধারাটা ছিল 1 + 2 + 3 + 4 + 5 + 6 + ... এভাবে যাচ্ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ধারার যে কোনো পদ, তো যে কোনো পদ ধরলাম আমরা, সে ফর এক্সাম্পল 4 ধরলাম, তো এবং তার পূর্ববর্তী পদের পার্থক্য, তো পূর্ববর্তী পদের পার্থক্য এখানে কত, 4, 4-এর পূর্ববর্তী পদের পার্থক্য হচ্ছে গিয়ে 1। অনুরূপভাবে যদি আমরা 6, যে কোনো পদ যেহেতু বলছে 6 এবং তার পূর্ববর্তী পদের পার্থক্য অর্থাৎ 5 এর পার্থক্য কত, তাও 1। যদি আমরা 2 এর কথা যদি চিন্তা করি তাহলে 1 এর সাথে পার্থক্য হচ্ছে 1। যদি আমরা 3 এর কথা যদি চিন্তা করি তাহলে 3 এর সাথে 2 এর পার্থক্য কিন্তু 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে যে কোনো একটা পদ এবং তার পূর্ববর্তী পদের পার্থক্য সর্বদা সমান, এবং এই সমানটা হচ্ছে কি, এই 1 হচ্ছে পরস্পর সমান। তাহলে এই ধরনের ধারাকে আমরা বলবো কি, এই ধরনের ধারাকে আমরা বলবো হচ্ছে সমান্তর ধারা, যেটা হচ্ছে আমাদের সংজ্ঞাতে লেখা হয়েছে। তো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি। তো এখন আমরা আমাদের আলোচনাকে একটু সামনের দিকে এগিয়ে নিতে চাই। আমরা দেখতে পাচ্ছি এখানে উদাহরণ 1-এ একটি ধারা দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছি 1 + 3 + 5 + 7 + 9 + 11 একটি ধারা। তো এই ধারাটির প্রথম পদ আমরা দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে 1, এই ধারাটির দ্বিতীয় পদ দেখতে পাচ্ছি আমরা 3, এই ধারাটির তৃতীয় পদ আমরা দেখতে পাচ্ছি 5। তো এভাবে করে আমরা সবগুলো ধারা দেখতে, 4 নম্বর পদ 7, 5 নম্বর পদ 9, এভাবে করে আমরা বলতে পারি সবগুলো পদের কততম পদ কত সেটা আমরা বলতে পারি। তো এখানে আমরা যদি একটু খেয়াল করি, আমরা যদি দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে যদি বাদ দিই তাহলে দেখতে পাচ্ছি 3 - 1 = আমরা 2 পাচ্ছি, গেল এটা। এবার যদি আমরা 3 নাম্বার পদ অর্থাৎ 5 থেকে যদি 2 নাম্বার পদ বাদ দিই অর্থাৎ 3কে যদি বাদ দিই, তাহলেও কিন্তু আমাদের সেই একই ডিফারেন্সটাই কিন্তু আমরা পাচ্ছি। এবার যদি আমরা চতুর্থ পদ অর্থাৎ 7 থেকে যদি আমরা তৃতীয় পদ অর্থাৎ 5 বাদ দিই, তাহলে সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে পার্থক্য পাচ্ছি 2। অনুরূপভাবে যদি আমরা পঞ্চম পদ থেকে চতুর্থ পদকে বাদ দিই তাহলে আমরা পার্থক্য পাবো 2। এভাবে করে ষষ্ঠ পদ থেকে পঞ্চম পদ বাদ দিলে আমরা পার্থক্য পাবো হচ্ছে 2। এভাবে করে দেখতে পাচ্ছি যে প্রতিটি পদের পরস্পর পার্থক্য কত হচ্ছে, পরস্পর পার্থক্য হচ্ছে গিয়ে 2, অর্থাৎ একই পার্থক্য হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের এই যে ধারাটা, সেই ধারাটা কি হবে, সেই ধারাটা হচ্ছে একটা সমান্তর ধারা হবে। এই জিনিসটা আমরা বলতে পারি। আশা করি আমরা এই স্লাইডটার পুরো জিনিসগুলো আমরা ক্লিয়ার হতে পেরেছি।
তো চলো আমরা সামনে একটা নতুন একটা টপিকে চলে যাই। নতুন টপিকে হচ্ছে যে সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয় করা। আসলে সাধারণ পদ বলতে আসলে কি বোঝাচ্ছি? প্রথমত আমি একটা ধারা লিখতে চাই, এখানে রাফলি একটা ধারা লিখতে চাই। ধরলাম আমরা আগের ধারাটাই নিচ্ছি 1 + 3 + 5 + 7 + ডট 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 ডট। তো আমরা তো সবাই জানি যে এক্ষেত্রে সাধারণ একটা পার্থক্য হচ্ছে 2, 3-এর সাথে 5-এর পার্থক্য 2, 5-এর সাথে 7-এর পার্থক্য 2। অনুরূপভাবে এখানে যেহেতু এটা অসীম ধারা বা আলটিমেটলি এখানে যেহেতু পদ সংখ্যা সসীম না, তোমরা দেখতে পাচ্ছ ডট ডট দিয়ে দিয়েছি আমি। সো তোমাকে যদি বলা হয় যে এখানে 1 2 3 4 নাম্বার পদ কত, তুমি বলে দিচ্ছ 7। তো তোমাকে যদি বলা হয় 400তম পদ কত, এই ধারার 400তম পদ তুমি কত পাবা, সেটা কিন্তু তুমি জানবা না, কারণ তোমার 400তম পদ পর্যন্ত তোমার দেওয়া নেই। তো সেক্ষেত্রে যে সকল পদ আমাদের প্রকাশ করা হয় না, সে সকল পদ জানার জন্য একটা সাধারণ একটা সূত্র আমরা ডিফাইন করব, যেটাকে বলা হয় হচ্ছে যে কোনো সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয়ের সূত্র। যেটা টপিকে আমরা এখানে দেখতে পাচ্ছি, যে কোনো সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয়ের সূত্র। তো চলো এটা আমরা কিভাবে ডেভেলপ করতে পারি একটু দেখে নিই। আমরা ধরে নিচ্ছি যে কোনো সমান্তর ধারার প্রথম পদ যদি এ হয়, ধরলাম আমাদের এখানে প্রথম পদ হচ্ছে এ, এবং তাদের সাধারণ অন্তরকে কি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমরা জেনে নিচ্ছি সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। যদি এখানে আমরা ধরে নিয়েছি, বাট আমাদের সমগ্র অধ্যায় জুড়েই আমরা আমাদের যে এই সিরিজটা রয়েছে সেই সিরিজটার সাধারণ অন্তরকে আমরা ডি দিয়ে রিপ্রেজেন্ট করব, আর আমরা প্রথম পদকে এ দিয়ে রিপ্রেজেন্ট করব। তো তাহলে আমরা যদি দেখি ধারাটির প্রথম পদের কথা যদি আমরা চিন্তা করি, ধারাটির প্রথম পদ ছিল কি? ধারাটির প্রথম পদ ছিল হচ্ছে এ, তাই না? তো ধারাটির প্রথম পদ যদি এ হয়, তাহলে এটাকে আমরা একটু কিভাবে লিখতে পারি, একটু আমি সাজিয়ে লিখতে চাই। যদি সাজিয়ে লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি এ কে a + 1 - 1 × d। তো এখানে দেখতে পাচ্ছি 1 - 1 মানে কিন্তু 0, তাহলে সেক্ষেত্রে ডি এর মান যাই থাকুক না কেন আমাদের এখানে কিন্তু প্লাস হিসেবে 0ই যোগ হবে। তো পরবর্তীতে একটা পদ আমরা ইজিলি লিখে ফেলতে পারলাম। এবার যদি আমরা দ্বিতীয় পদের কথা যদি চিন্তা করি, তো আমরা যদি দেখি আমাদের এই পদটা, আমরা যদি এখানে একটু কলম ইউজ করি, যে প্রথম পদটা যদি এ থাকে, তার পরবর্তীতে দ্বিতীয় পদটা কি হয়? দ্বিতীয় পদটা আমরা হচ্ছে প্রথম পদের সাথে সাধারণ অন্তরকে যদি যোগ করি তাহলে আমরা দ্বিতীয় পদটা পাই। তাহলে প্রথম পদ যদি আমাদের এ হয়, তাহলে এটার সাথে অবশ্যই সাধারণ অন্তর যোগ করলে আমরা দ্বিতীয় পদটা পাবো। তাহলে সেক্ষেত্রে এখানে যে থ্রিটা কি হচ্ছে a + d তম পদ। তাহলে সেক্ষেত্রে আমরা এই জন্য এখানে a + d পদটাকে আমরা দ্বিতীয় পদ ধরে নিলাম। তাহলে a + d কে যদি হচ্ছে আমরা একটু অন্যরকম ভাবে লিখতে চাই, তাহলে সেক্ষেত্রে প্রথমত এ আছে, সো এটাকে আমরা এখানে লিখে দিলাম। তারপরে আমরা যদি এখানে একবার ডি আছে, আমরা কিন্তু এখানে 1 - 1 ডি নিয়ে হচ্ছে এই ডিটাকে 0 করে দিয়েছিলাম। 1 - 1 যেহেতু 0 হয়, তো এখানে কিন্তু আমরা 2 - 1 লিখতে পারি। তাহলে যদি আমরা 2 - 1 লিখি, তাহলে সেক্ষেত্রে 2 থেকে 1 চলে গেলে একটা থাকে, একটা ডি থাকবে। সো আমরা কিন্তু এই 2 নম্বর পদ বা দ্বিতীয় পদটাকে লিখতে পারি এভাবে করে। অনুরূপভাবে যদি আমরা তৃতীয় পদের কথা যদি চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে আমরা যদি প্রথম পদের সাথে সাধারণ অন্তরকে যদি 2 বার যোগ করি, তাহলে কিন্তু আমরা 3 নম্বর পদটা পাই। তাহলে এই জন্য হচ্ছে আমরা সাধারণ অন্তরকে আমরা 2 বার যোগ করলাম প্রথম পদের সাথে। তো এক্ষেত্রে আমরা 2d কে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? 2d কে আমরা রিপ্রেজেন্ট করতে পারি 3 - 1 × d হিসেবে, যাতে করে আমাদের 3 - 1 থেকে 2টা ফেরত আসে। আর একটা সিকোয়েন্স বজায় রাখার জন্য আমরা এই কাজটা করতেছি। 1 - 1 করলাম, পরবর্তীতে 2 - 1 করলাম, পরবর্তীতে 3 - 1 করলাম, এভাবে করে যাবে। অনুরূপভাবে যদি আমরা এইটা আমি বলবো না, এটা তোমার নিজেরাই হচ্ছে একটু বোঝার চেষ্টা করবা যে চতুর্থ পদটা আসলে তাহলে কিভাবে লেখা হয়েছে। চতুর্থ পদটা হচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 4 নাম্বার পদ ছিল 7। তাহলে এই প্রথম পদের সাথে আমরা সাধারণ অন্তরকে কয়বার যোগ করব? সাধারণ অন্তরকে আমরা 3 বার যোগ করব। এই জন্য আমরা a + 3d লিখেছি। তো এবার আমরা 3ডকে স্পেশাল ভাবে হচ্ছে 4 - 1 × d তে কনভার্ট করেছি। সো এভাবে করে যদি আমরা যেতে থাকতাম, তাহলে সেক্ষেত্রে প্রথম পদের জন্য এই সবকিছু দেখো, এখানে a d সবগুলোর ক্ষেত্রে সেম। এখানে আলটিমেটলি এই মাইনাস যেটা হচ্ছে 1 - 1 - 1, এটার ক্ষেত্রে সব ক্ষেত্রে সেম। জাস্ট চেঞ্জ হচ্ছে এই সংখ্যাটা। এই যে আমি যদি একটু ইন্ডিকেট করে দেখাই অন্য কালার দিয়ে, 1 2 3 4, এই সংখ্যাটা চেঞ্জ হচ্ছে। অনুরূপভাবে এখানে তোমার পদ সংখ্যাটাও চেঞ্জ হচ্ছে। তাহলে যখন আমার পদ সংখ্যা 1, তখন আমাদের হচ্ছে এখানে 1 হচ্ছে। যখন পদ সংখ্যা 2, তখন এখানে হচ্ছে আমাদের 2 হচ্ছে। যখন পদ সংখ্যা 3, তখন হচ্ছে আমাদের এখানে 3 হচ্ছে। যখন পদ সংখ্যা 4, তখন এখানে হচ্ছে 4। তাহলে অনুরূপভাবে যদি হচ্ছে আমরা সাধারণ পদ বা n-তম পদ যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে অবশ্যই এখানে কত হবে? এই জায়গাটায় n হবে। তাহলে এই জিনিসটা আমরা এখন লিখবো। যদি আমরা এভাবে করে আমরা সামনের দিকে n-তম পদের জন্য যদি বের করি, তাহলে n-তম পদটা হবে a + n - 1 × d। আশা করি আমরা সাধারণ পদটা কিভাবে নির্ণয় করে আমরা বুঝতে পেরেছি। তাহলে আসলে তোমাকে এখানে ম্যাথটা আসলে কিভাবে করতে হবে? তোমাকে কোনো একটা সিরিজ দেওয়া থাকবে, সেই সিরিজে তোমার হচ্ছে মনে করো সাধারণ অন্তর দেওয়া থাকবে এবং হচ্ছে গিয়ে প্রথম পদ দেওয়া থাকবে। তাহলে সেক্ষেত্রে তোমাকে বলা হবে 400তম পদ নির্ণয় করো, 200তম পদ নির্ণয় করো, এভাবে থাকতে পারে। অথবা তোমার প্রথম পদটা অস্পষ্ট, সাধারণ অন্তরটা অস্পষ্ট বা কিছু একটা অস্পষ্ট আছে, বাট তোমার দেওয়া আছে হচ্ছে
ধরো 200তম পদ 400 এরকম তোমার দেওয়া আছে, তাহলে তুমি লিখবা, যদি আমি এখানে একটু দেখাতে চাই, তোমাকে বলা হলো যে 200তম পদ তোমাকে বলা হলো হচ্ছে গেছে ফর এক্সাম্পল 400, তাহলে 200তম পদটাকে তুমি কিভাবে লিখবা? এ প্লাস এন এর জায়গায় কত হবে? এন এর জায়গায় হবে হচ্ছে গিয়ে 200। তো আমরা এখানে সূত্রটা একবার লিখে নিব, পরবর্তীতে এই এ প্লাস এন এর জায়গায় আমরা 200 মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু 400 করবো। এটাকে একটা ইকুয়েশন ধরে নিবা। অনুরূপভাবে তুমি হয়তো অন্য কোনো একটা ইকুয়েশন পাবা, সেখান থেকে সলভ করে এ এবং ডি এর মানটা বের করে ফেলতে হবে। অনেক সময় হয়তো তোমার ডি মানটা দেওয়া থাকতে পারে, তোমাকে এ এর মানটা বের করতে হবে, অথবা অনেক সময় তোমার এ এর মানটা দেওয়া থাকবে, তোমাকে ডি এর মানটা হয়তো বের করতে হতে পারে। এরকম অনেক ধরনের কম্বিনেশন ওয়াইজ তোমার ম্যাথ হতে পারে। তো এটা আসলে বলা মুশকিল আসলে কি টাইপের ম্যাথ আসবে পরীক্ষায়, বাট আমরা কনসেপ্টটা যদি ক্লিয়ার করতে পারি তাহলে আশা করি সব ধরনের ম্যাথ আমরা করতে পারবো। তো এবার আমরা একটু ভিন্ন টাইপের আরেকটা হচ্ছে টপিকে চলে যাওয়ার আগে আমরা হচ্ছে গিয়ে উদাহরণ 2 একটা দেখে নিই, একটা এক্সাম্পল দেখে নিই, যেখানে 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ডট 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 একটা ধারা দেওয়া আছে। তো এখানে বলেছে যে ধারাটির কোন পদ 383, অর্থাৎ তোমাকে কিন্তু এখানে এন এর মানটা বের করতে বলছে। তোমার সাধারণত আমি এর আগের পৃষ্ঠাতে যেটা দেখাইছি যে 400তম পদ, তখন কিন্তু এন এর মানটা দেওয়া ছিল, পদটা কি হবে সেটা নির্ণয় করতে হচ্ছিল। আর এখন যেটা বলেছে তোমার পদটা দেওয়া আছে, মানে তোমাকে কততম পদ সেটা নির্ণয় করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে প্রথমত সমাধানের জন্য প্রথমত কি করব, আমরা হচ্ছে এখানে ধরে নিচ্ছি আমাদের প্রথম পদটা কত দেওয়া, 5 দেওয়া। তাহলে আমরা এখানে কি সাধারণ অন্তরটা বের করতে পারবো না? এখান থেকে ডি এর মানটা আমরা অবশ্যই সাধারণ অন্তরটা বের করতে পারবো। এখান থেকে 8 থেকে 5 কে বিয়োগ দিলে আমরা 3 পাই। অনুরূপভাবে 11 থেকে 8 কে বিয়োগ দিলে আমরা 3 পাই। অনুরূপভাবে 14 থেকে 11 কে বাদ দিলে আমরা 3 পাই। তো এখানে আসলে একটা তোমাদের প্রশ্ন থাকতে পারে যে আসলে আমরা এখানে কতগুলো কম্বিনেশন দেখাবো, যে 8 থেকে 5 দিলে একবারই কি দেখাবো 8 থেকে 5 বিয়োগ করে, নাকি 2বার দেখাবো, নাকি 3বার? তো আমি যেটা তোমাদেরকে হচ্ছে সাজেশন দিব সেটা হচ্ছে তোমরা 2বার দেখাবা। এখানে যেমন 3বার দেখিয়েছে, এতবার দরকার নেই, 2বার দেখাবা। 8 মাইনাস 5 এবং পরবর্তীতে 11 মাইনাস 8, এভাবে 2বার দেখালেই হবে। সাধারণত একবার দেখালেই চলে, বাট তারপরও তুমি যদি 2বার দেখাও তাহলে সেক্ষেত্রে তুমি অনেক বেশি কনফার্ম হতে পারবে যে আসলেই এই সিরিজটা কি ছিল, সাধারণ একটা হচ্ছে সমান্তর সিরিজ ছিল। তো আমরা এখানে এই সিরিজটার প্রথম পদ এবং সাধারণ অন্তর পেয়ে গেলাম। এবার আমাদের যে জিনিসটা লাগবে, এবার হচ্ছে আমাদের লাগবে পরবর্তীতে এটা একটা সমান্তর ধারা গঠন করলো, এটা আমাদেরকে কনফার্ম করে নিলাম। সো আমরা সবাই জানি এই ধারাটির এনতম পদটা মনে করে নিলাম আমরা হচ্ছে এনতম পদ। তো এনতম পদটা হচ্ছে কত? 383 দেওয়া আছে। তো আমরা জানি সমান্তর ধারার এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। সো এখানে এই এনতম পদের জায়গায় বসে যাবে 383, আর এখানে আমাদের একটা ইকুয়েশন পাচ্ছি আমরা এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 383। তাহলে দেখো তুমি কিন্তু অলরেডি প্রথম পদ জানো, তুমি কিন্তু অলরেডি ডি অর্থাৎ সাধারণ অন্তর জানো, তাহলে এখান থেকে কি তুমি এন এর মানটা বের করতে পারবা না? আশা করি পারবা। সো এবার তুমি হচ্ছে এখানে মানগুলো বসিয়ে দিলা, জাস্ট সিম্পলি একটু ক্যালকুলেশন করলেই তুমি এখান থেকে এন এর মানটা বের করে ফেলতে পারবা। সো আমি এই জিনিসগুলো আর দেখালাম না, এন এর মানটা হয়ে যাচ্ছে 381 ডিভাইড বাই 3 এন্ড দ্যাট ইজ 127। তার মানে এই ধারাটার 127তম পদ হচ্ছে গিয়ে 383। অর্থাৎ আমি যদি একটু এটাকে ম্যানুয়ালি লিখতে চাই, তাহলে ধরলাম এখানে হচ্ছে আমাদের এই পদটা ছিল হচ্ছে প্রথম পদ, 1 নাম্বার পদ, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এভাবে 5, 6, 7 এভাবে করে করে যদি হচ্ছে আমরা কততম পদ পর্যন্ত যেতাম, 127তম পদ পর্যন্ত যেতাম, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে 383 পেতাম। এই জিনিসটা আসলে এটার সিগনিফিকেন্স। আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পেরেছি। সো আমরা এখানে লিখে দিলাম যে প্রদত্ত ধারার 127তম পদটা হচ্ছে 383। সো এবার আমরা যে কাজটা করবো, যে সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি আমরা নির্ণয় করব। আমরা দেখলাম যে আমাদের হচ্ছে গিয়ে একটা ধারার এনতম পদ, তোমাকে যদি বলা হয় যে 100তম পদ কত, তুমি কিভাবে নির্ণয় করবা? সেটার জন্য সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, একটু আগেই দেখলাম। বাট তোমাকে যদি কখনো বলা হয় যে তুমি একটা, তোমাকে ধারা দেওয়া হলো 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস ডট ডট ডট, তো তোমাকে যদি বলা হয় এটা তো একটা ধারা, তুমি জানো তাই না? সো এই ধারার প্রথম যে 100টা পদ, এখানে 1, 2, 3, 4 নাম্বার পদ, এভাবে করে তোমার যদি হচ্ছে 100তম পদ যেটা, তো এই 100তম পদ পর্যন্ত তুমি যে পদগুলো পাচ্ছ সেগুলো যদি তুমি যোগ করো, এখানে মাঝখানে কি যোগ দেওয়া আছে না? তো এই যদি যোগ করো, যোগ করলে যোগফলটা তুমি কত পাবো, অর্থাৎ সমষ্টিটা কত হবে? তো এই জন্য আমরা এটাকে নাম দিয়েছি কি, যে সমান্তর ধারার এনতম পদের সমষ্টি। তো এটা একটা খুবই মজার একটা সূত্র এবং একটু তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, তাই আমি একটু টাইম নিয়ে পড়াবো এটা। সো তোমার সবাই একটু বেশি মনোযোগ দেওয়ার চেষ্টা করবে এই টপিকটার ক্ষেত্রে। সো যেহেতু ওভারল্যাপ হয়ে গেছে আমি জিনিসটা মুছে দিচ্ছি। সো আমরা দেখতে পাচ্ছি যে, মনে করি যে কোনো সমান্তর ধারার আমরা সবাই জানি প্রথম পদ হয় হচ্ছে এ এবং সাধারণ অন্তর হয় হচ্ছে গিয়ে ডি, পদ সংখ্যা হয় হচ্ছে গিয়ে এন। তো আমরা ধরে নিচ্ছি আমাদের ধারাটা যে আছে সেই ধারাটার শেষ পদ হচ্ছে গিয়ে পি, এটা আমরা ধরে নিচ্ছি। যেটা ছিল এখানে 100তম পদ ছিল না, এই 100তম পদটা যত ছিল সেটাকে আমরা ধরে নিচ্ছি পি, শেষ পদটা হচ্ছে গিয়ে পি। তো আমরা যদি বলি যে পদ সংখ্যা যদি এন হয়, তাহলে আমরা কি এই জিনিসটা বলতে পারি না ধারাটা আসলে সামহাউ দেখতে এরকম হবে, অর্থাৎ
প্রথম পদ যেহেতু এ, তার পরবর্তী পদটা হবে হচ্ছে এ প্লাস ডি, তার পরবর্তী পদটা হবে হচ্ছে এ প্লাস 2d, তার পরবর্তী পদটা হবে এ প্লাস 3d, এভাবে করে ডট ডট যেতে 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 শেষতম পদটা কত দিলাম, শেষতম পদটা হচ্ছে আমি পি দিচ্ছি, তাই না? সো আমরা বলতে পারি আমাদের ধারাটা হচ্ছে এরকম হবে। তো এতগুলো পদের যোগফল তোমাকে একসাথে নির্ণয় করতে হবে। তো তোমার দেওয়া আছে পদ সংখ্যা কত, তোমার দেওয়া আছে পদ সংখ্যা এন, তাহলে তুমি বলতে পারো না যে আলটিমেটলি তোমার এন তম পদটাই হচ্ছে গিয়ে পি। যেহেতু তোমার পদ সংখ্যাই হচ্ছে এন আর লাস্ট পদটা হচ্ছে গিয়ে পি, তাহলে তুমি অবশ্যই বলতে পারো তোমার এন তম পদটাই হচ্ছে গিয়ে পি হবে। আশা করি আমি এই জিনিসটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো আমাদের যেটা নির্ণয় করতে হবে যে ধারাটির এন সংখ্যক পদের সমষ্টি আমাদেরকে নির্ণয় করতে হবে, যেটা আমরা ধরে নিলাম হচ্ছে এস এন দিয়ে। সো আমি এই জিনিসগুলো একটু মুছে দিচ্ছি। এবার আমরা হচ্ছে মেইন আমাদের টপিকে চলে যাচ্ছি। তো এবার আমরা যেটা বলতেছি এখানে যে ধারাটিকে প্রথম পদ হতে শেষ পদ এবং বিপরীত ক্রমে শেষ পদ হতে প্রথম পদ লিখে যা পাই সেটা একটু আমরা লেখার চেষ্টা করি। আমরা যদি প্রথম পদ থেকে শেষ পদের দিকে যাই তাহলে সেক্ষেত্রে দেখো এরকমই কিন্তু হচ্ছিল, এ প্লাস ডি প্লাস এ প্লাস 2d ভাবে করে যেতে থাকবে, মাঝখানে ডট ডট ডট, আর লাস্ট পদটা ছিল হচ্ছে পি, তাই না? সো পি এর আগের পদটা অবশ্যই ডি পরিমাণ কমবে, আবার এটা থেকে তার আগের পদটা ডি পরিমাণ কমবে। সেই জন্য আমরা যদি বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে সেক্ষেত্রে ডি পরিমাণে বাড়াচ্ছিলাম, যেহেতু এই দিক থেকে এদিকে বাড়ে পদ সংখ্যা, প্রথমে 2 থাকে, তারপরে 4, তারপরে 6, এভাবে করে সাধারণত বাড়ে। যদি সিরিজটা যদি আমি যেটা বলছি সেরকম সিরিজ হয়। আবার আমি যদি লাস্টের থেকে যদি দেখি তাহলে লাস্টের দিক থেকে কিন্তু কমতে থাকে, তাই না? সাধারণত কিন্তু কমতে থাকে। তাহলে এই জন্য আমরা পি থেকে আমরা তার আগের পদটা লিখবো পি মাইনাস ডি, তার আগের পদটা লিখবো পি মাইনাস 2d। তো এইভাবে করে আমরা একটা ইকুয়েশন পেলাম। তো এবার বলেছি কি যে বিপরীত ক্রমে যদি শেষ পদ থেকে প্রথম পদের দিকে যদি আমরা লিখি, অর্থাৎ পি থেকে যদি আমরা এ এর দিকে লিখি তাহলে আমরা কি পাই? যদি আমরা পি থেকে এ এর দিকে লিখি তাহলে কি বলতো, যদি আমরা ধারাটার প্রথম পদ আর যদি শেষ পদ থেকে ঘুরিয়ে দেই তাহলেও কি তোমার কোনো চেঞ্জ আসবে সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে? না, কোনো ধরনের চেঞ্জ আসবে না, কারণ ধারাটা তো সেম, জাস্ট হচ্ছে তোমার কোথাও কোনো প্লাস মাইনাস কিন্তু এক্সট্রা বাড়ে নাই বা কমে নাই, জাস্ট ধারাটাকে আমি শিফট করে দিচ্ছি, অর্থাৎ প্রথম পদকে আমি লাস্টে নিয়েছি এবং লাস্ট পদকে আমি ফার্স্টে নিয়েছি, জাস্ট এইটুকুই ডিফারেন্স করেছি। সো এটার জন্য তোমার ধারার যোগফলের উপর কোনো ধরনের প্রভাব পড়বে না। বাট এটা করার মাধ্যমে আমরা কি বোঝাতে যাচ্ছি বা এটা করার মাধ্যমে আমাদের লাভটা কি হচ্ছে? আমরা কিন্তু খুব ভালো একটা লাভ পাচ্ছি। কি লাভ পাচ্ছি আমরা? ভালো, আমরা যদি দেখি যে এ প্লাস পি, যেহেতু আমি যদি এই দুইটা ইকুয়েশনকে যদি যোগ করি নিচে নিচে, তাহলে দেখো আমাদের এ প্লাস পি এই প্লাস ডি আর মাইনাস ডি কাটা যাবে যদি যোগ করি। অনুরূপভাবে এখানে এ প্লাস পি পাচ্ছি, আর এখানে প্লাস 2d আর মাইনাস 2d কাটা যাবে। অনুরূপভাবে এখানকার মাইনাস 2d প্লাস 2d কাটা যাবে, মাইনাস ডি প্লাস ডি কাটা যাবে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা এ প্লাস পি পাচ্ছি, এ প্লাস পি পাচ্ছি, এ প্লাস পি পাচ্ছি, পি প্লাস এ পাচ্ছি, বা এরকম এ প্লাস পি পাচ্ছি। সো আমরা যেটা ফাইনালি হচ্ছে যোগ করার পর লিখতে পারি সেটা হচ্ছে গিয়ে এখানে দুইটাকে যোগ করে লিখলে কি হবে, 2 ইন্টু এস এন হবে, যেহেতু হচ্ছে তোমার দুইটাকে যোগ করলে 2 হবে। আর এখানে প্রতিটার ক্ষেত্রে আমরা এ প্লাস পি ভাবে করে আমরা লাস্ট পদ পর্যন্ত প্রতিটা ক্ষেত্রেই আমরা এ প্লাস পি পাচ্ছি। তাহলে আমরা এখানে কত সংখ্যক এ প্লাস পি পাচ্ছি? যেহেতু আমরা জানি যে এখান থেকে এই পর্যন্ত সংখ্যাটা হচ্ছে গিয়ে এন, এখান থেকে সম্পূর্ণ সংখ্যাটাকে আমরা যদি কাউন্ট করি, এটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এভাবে করে লাস্টে গিয়ে এন পর্যন্ত হবে। অনুরূপভাবে এখানেও কিন্তু আমরা এন পর্যন্ত পাচ্ছি। তাহলে এই একটা সেটও এরকম ভাবে 1 নাম্বার সেট থেকে শুরু করে আমরা লাস্ট সেট অর্থাৎ এ প্লাস পি এর একটা সেট, এখানে যদি 1 নাম্বার এ প্লাস পি হয় এখানে আমরা এন সংখ্যক এ প্লাস পি পাবো। তাহলে আমরা এখানে এ প্লাস পি কয়টা পাচ্ছি? এখানে কত সংখ্যক এ প্লাস পি পাচ্ছি? আমরা এখানে এন সংখ্যক এ প্লাস পি পাচ্ছি। আশা করি এই জিনিসটা আমি তোমাদেরকে বুঝাতে পারছি যে কিভাবে এ প্লাস পিটা এন সংখ্যক আসে, কারণ আমরা এখানে সংখ্যা অর্থাৎ পদ সংখ্যায় নিয়েছি হচ্ছে এন সংখ্যক। সো আমরা যেহেতু আমরা প্রতিটা থেকে হচ্ছে এ প্লাস পি পাচ্ছি, সো এখানে প্রথমটা থেকে আমরা এ প্লাস পি, দ্বিতীয়টা থেকে আমরা এ প্লাস পি হয়ে করে আমরা এন সংখ্যক থেকে হচ্ছে এ প্লাস পি পাচ্ছি। সেজন্য আমরা পুরোটার যোগফল আমরা কিন্তু একটা সামারাইজ করে লিখতে পারি। পুরোটার যোগফল আমরা এখানে কি লিখতে পারি? পুরোটার যোগফল আমরা লিখলাম এন ইন্টু এ প্লাস পি। সো এবার আমরা যদি একটু খেয়াল করি, আমাদের হচ্ছে গিয়ে এই এস এন এর মানটা আমাদেরকে বের করতে হবে। এবার যদি আমরা চিন্তা করি ধারাটির পদ সংখ্যা যদি এন হয় তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এই 2 কে পাশে নিয়ে আসলাম। সো এস এন ইকুয়াল টু এন বাই 2 ইন্টু এ প্লাস পি, এটাকে আমরা 3 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। সো এবার আমরা যদি হচ্ছে এন তম পদকে চিন্তা করি যে এন তম পদ আমরা আসলে কি ছিল এখানে, এখানে দেখি তো আমাদের এন প্লাস এন তম পদটা কত ছিল বলো তো? এখানে এন তম পদটা কিন্তু পি ছিল, কারণ আমরা বলে নিচ্ছি আমাদের লাস্ট পদটা হচ্ছে পি এবং হচ্ছে আমাদের পদ সংখ্যা হচ্ছে গিয়ে এন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এন তম পদটা পি হবে। আর প্রথম পদ তোমার এ দেওয়া আছে আর সাধারণ অন্তরকে আমরা ধরে নিয়েছিলাম ডি, তাহলে এন তম পদটা হচ্ছে গিয়ে পি। আবার এটাকে সূত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করলে আমরা পাই এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে যেটা হবে এই পি এর মানটা আমরা এখানে বসিয়ে দিব, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি এর মানটা এখানে আমরা বসিয়ে দিব পি এর জায়গায়। সো আমরা যেটা পাচ্ছি এস এন ইকুয়াল টু এন বাই 2
এই এ প্লাস প্লাস দেন এই পি এর জায়গায় বসে গেল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। সো যদি আমরা এখানে এটাকে যদি একটু ফাইনালি যদি একটু ক্যালকুলেট করি তাহলে আমরা পাচ্ছি এস এন ইকুয়াল টু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটাকে আমরা 4 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম এবং এটাই হচ্ছে গিয়ে আমাদের এন সংখ্যক পদের সমষ্টির সূত্র। তো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি। তো চলো আমরা একটু এটাকে হচ্ছে অন্যভাবে একটু ডিফাইন করে মানে এটাকে একটু এটা কোনো অ্যাপ্লিকেশন দেখার চেষ্টা করি, এটাকে আমরা কোথায় অ্যাপ্লাই করতে পারি। সো প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়। তো আমরা ধরে নিচ্ছি, মনে করি যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি আমরা এস এন দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। সো আমাদের যে এস এনটা হবে সেটা হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস এন পর্যন্ত যাবে, কারণ আমাদের বলছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। আর স্বাভাবিক সংখ্যা সবাই আমরা জানি 1 2 3 4 5 6 7, আমরা সবাই জানি স্বাভাবিক সংখ্যা হচ্ছে এগুলো হবে। তো এভাবে করে হচ্ছে আমরা এখানে হচ্ছে গিয়ে আমরা এন সংখ্যক পর্যন্ত একটা সিরিজ নিলাম, এই সিরিজের যোগফল হচ্ছে এস এন আমরা ধরে নিচ্ছি। সো এবার আমরা যদি ধারাটিকে প্রথম পদ হতে এবং ধারাটিকে বিপরীত ক্রমে শেষ পদ হতে লেখার চেষ্টা করি তাহলে আসলে আমরা কি পাচ্ছি দেখি। আমরা এস এন ইজ ইকুয়াল টু এভাবে প্রথম পদ থেকে লিখলাম 1 2 3 প্লাস ডট 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 প্লাস এন মাইনাস টু ইন প্লাস এন মাইনাস টু প্লাস এন মাইনাস ওয়ান প্লাস এন ডট ডট ডট, এক নম্বর ইকুয়েশন আমরা দিলাম। এবার যদি আমরা এন থেকে আগের থেকে লেখার চেষ্টা করি তাহলে আমরা পাবো এন প্লাস এন মাইনাস ওয়ান প্লাস এন মাইনাস টু প্লাস ডট 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 3 ইন্টু 3 প্লাস 2 প্লাস 1, এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিলাম। তাহলে এক্ষেত্রে আমরা দেখি কি পাচ্ছি। আমরা এক্ষেত্রেও কিন্তু আমরা এখানে বাম দিকে 2s1 পাচ্ছি, আর এখানে যদি একটু আমরা খেয়াল করার চেষ্টা করি তাহলে আসলে ব্যাপারটা কি হচ্ছে। এখানে এই 2 কে আমরা লিখতে পারি কি, 2 কে আমরা লিখতে পারি 1 প্লাস 1, এই 3 কে লিখতে পারি 2 প্লাস এই 3 কে লিখতে পারি হচ্ছে আমরা 1 প্লাস 2। অনুরূপভাবে হচ্ছে এখানে যদি 4 থাকতো তাহলে 4টাকে লিখতে পারতাম আমরা 1 প্লাস 3। তাহলে যেটা দেখা যাচ্ছে এখানকার এই 1 আর এই 1 কাটা যাচ্ছে, এখানকার এই 2 আর এই 2 কাটা যাচ্ছে, এখানকার এই 3 আর এই ভিতরকার এক কোণাটা 3 কাটা যাবে। আর যদি আমরা এই দিক থেকে চিন্তা করি তাহলে সেক্ষেত্রে এই 1 কে এই 2 কে লেখা যায় 1 প্লাস 1 হিসাবে, এই 3 কে লেখা যায় 1 প্লাস 2 হিসাবে। তাহলে এই প্লাস 1 আর এই প্লাস 1 কাটা যায়, এই প্লাস 2 আর এই মাইনাস 2 কাটা যায়। সো অনুরূপভাবে আমরা এখানে 1 প্লাস এন পাচ্ছি, এখানে আমরা 1 প্লাস এন পাচ্ছি, এখানেও আমরা হচ্ছে 1 প্লাস এন পাচ্ছি। অনুরূপভাবে আমরা এখানে 1 প্লাস, মানে এইভাবে করে হচ্ছে আমরা এখানেও হচ্ছে এন প্লাস 1 এন প্লাস 1 এন প্লাস 1 এর একটা সিরিজ পাচ্ছি। তো এখানে এন প্লাস 1 কয়টা আছে, যেহেতু আমাদের এন সংখ্যক পদ তাহলে সেক্ষেত্রে আমাদের এখানেও হচ্ছে কত সংখ্যক পদ আছে, এন সংখ্যক এন প্লাস 1 পদ আছে। সো এই জন্য আমরা এটা মুছে দিচ্ছি একটু, ওকে ক্লিয়ার করে দিলাম আমি। সো এবার আমরা কি করব, এবার হচ্ছে কি আমরা এখানে হচ্ছে এটাকে পুরোটাকে হচ্ছে লিখতে পারি হচ্ছে n ইন্টু এন প্লাস 1, যেহেতু এন সংখ্যক এন প্লাস 1 আছে এই জন্য n ইন্টু এন প্লাস 1 লিখলাম। সো এস এন ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি n ইন্টু এন প্লাস 1 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে একটা সমীকরণ। তো তোমাকে যদি বলা হয় যে 100তম পদ পর্যন্ত বা 100 পর্যন্ত তোমার স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো, তাহলে তুমি জাস্ট এখানে n এর মান হচ্ছে 100 বসাই দিবা, 100 ইন্টু 100 প্লাস 1 ডিভাইড বাই 2। তোমাকে একদম ওই যে n বাই 2 আমরা যে একটু আগে যে সূত্রটা পেলাম, কি এস এন ইজ ইকুয়াল টু n বাই 2 ইন্টু 2 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এত কিছু লেখার দরকার নাই, তুমি জাস্ট এই সূত্রটা সাধারণ সংখ্যা স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের জন্য ব্যবহার করতে পারবা। তো আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি। সো এবার আমরা গাণিতিক উদাহরণে চলে যাচ্ছি। আমরা আজকে আর আমাদের এই অধ্যায়ে কোনো থিওরি নেই, আমরা আরো কয়েকটা গাণিতিক উদাহরণ দেখবো, কারণ গাণিতিক উদাহরণ করা না খুবই সহজ। এবং আমাদের যে পাঠ্য বইয়ে যে গাণিতিক উদাহরণ এবং প্লাস হচ্ছে আমাদের অনুশীলনীতে যে এক্সাম্পল গুলো দেওয়া হয়েছে সেগুলো আসলে খুবই সহজ, তোমার যদি থিওরিটাকে বুঝতে পারো তাহলে। সো আমরা একটা উদাহরণ দেখতেছি, এখানে বলা হলো যে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো। তো এখানে আমরা যদি আমাদের 3 নম্বর যে সূত্রটা পেয়েছিলাম n ইন্টু এন প্লাস 1 ডিভাইড বাই 2, সেই সূত্র অনুসারে এখানে n এর মান হচ্ছে গিয়ে 50, সো 50 ইন্টু 50 প্লাস 1 ডিভাইড বাই 2, সো এখানে আমরা পাচ্ছি 25 ইন্টু 51, সো 1275 পাচ্ছি আমরা প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল। উদাহরণ 4 চলে যাচ্ছি। উদাহরণ 4 বলা হলো যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 প্লাস 99 পর্যন্ত যোগফল কত নির্ণয় করতে বলেছে। সো এক্ষেত্রে আমরা কি করব, আমাদের এখানে যদি যোগফল নির্ণয় করতে বলে তাহলে কিন্তু আমরা যোগফল নির্ণয়ের জন্য আমরা একটা সূত্র পেয়েছিলাম। কি সূত্র পেয়েছিলাম, n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো দেখি এখানে আমরা আসলে কি কি আছে। আমাদের প্রথম পদ আমরা জানি, হ্যাঁ আমরা প্রথম পদ জানি, সো আমরা a পেয়ে যাচ্ছি। আমরা কি এইখান থেকে এদের কমন ডিফারেন্স বা সাধারণ অন্তরটা কি বের করতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবো। সো আমরা ডি পেয়ে যাচ্ছি। আমরা কি জানি এখানে কত সংখ্যক পদের যোগফল বের করতে বলছে? না, এখন কিন্তু আমরা জানি না, অর্থাৎ আমাদের n এর মানটা কিন্তু আমরা জানি না। সো আমাদের n এর মানটা জানতে হবে। তো n এর মানটা কি, n হচ্ছে পদ সংখ্যার নাম্বার, কততম পদ। সো কততম পদ নির্ণয় করার জন্য কিন্তু আমাদের একটা সূত্র জানা আছে। সেই সূত্রটা কি? সেই সূত্রটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাই না? সো এখানে আমরা যদি বলি আমাদের a এর মান জানা আছে,
আমাদের ডি এর মানও জানা আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি যে 99 যে পদটা, সেই 99 পদটা কততম পদ ছিল সেটা কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো, এন এর মানটা কিন্তু এখান থেকে বের করতে পারবো। তো আমাদের যে কাজটা, আমরা এই সূত্র ব্যবহার করে আমরা এন এর মান পাবো, এই এনটা এখানে বসাই দিলে আমরা যোগফলটা পেয়ে যাবো। এটা হচ্ছে আমাদের বেসিক কাজ। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। সো সেই কথা অনুযায়ী আমরা কাজ করব। সো এখানে আমরা যেটা লিখে নিলাম, প্রথম পদ হচ্ছে আমরা a ইকুয়াল টু 1 ধরে নিচ্ছি, সাধারণত d ইজ ইকুয়াল টু 2 - 1 ইজ ইকুয়াল টু 1, এবং শেষ পদ হচ্ছে আমরা 99 পেয়ে যাচ্ছি। সো এটা একটা সাধারণ সমান্তর ধারা। তো এখানে আমরা বলতে পারি n তম পদটা হচ্ছে 99। সো এখানে আমরা জানি সাধারণ ধারার সমান্তর ধারার n তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d হয়। সো সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল টু 99। সো এখানে আমরা a এর মানও জানি, d এর মানও জানি। সো এখান থেকে আমরা n এর মানটা কিন্তু ইজিলি বের করতে পারবো। সো আমরা এখান থেকে n এর মান পাচ্ছি ফাইনালি 99। সো আমাদের এখানে 99তম পদটা হচ্ছে গিয়ে 99তম পদ। এবার কিন্তু আমরা যোগফলটা নির্ণয় করতে পারবো, কারণ আমাদের এও জানা আছে, ডিও জানা আছে, এবং আমাদের এনও জানা আছে। সো এবার যদি হচ্ছে আমরা 4 নম্বর সূত্র থেকে হচ্ছে এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে চাই, তাহলে হবে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এক্ষেত্রে আমরা যদি হচ্ছে গিয়া যদি 99তম পদের সমষ্টি নির্ণয় করতে চাই, তাহলে সেক্ষেত্রে 99 ডিভাইড বাই 2 ইন্টু 2 ইন্টু a এর মান 1 প্লাস n এর মান 99, সো 99 মাইনাস 1 ইন্টু d এর মান হচ্ছে 1। সো ফাইনালি এখান থেকে ক্যালকুলেট করে আমরা পাবো 4950। অর্থাৎ আমাদের যে ধারাটা দেওয়া ছিল সেই ধারাটার যোগফল হচ্ছে গিয়ে 4950। আশা করি এটা আমরা ক্লিয়ার করতে পেরেছি। এটাকে বিকল্প আরেকটা পদ্ধতিতে করা যেত, সেটা হচ্ছে গিয়ে 3 নম্বর সূত্র ব্যবহার করে। যেহেতু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট এগুলো ছিল একটা স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক ধারা বা স্বাভাবিক সংখ্যার ধারা। তো স্বাভাবিক সংখ্যার ধারাটাকে আমরা কিভাবে বলতে পারি, আমরা হচ্ছে গিয়ে এভাবে বলতে পারি। অর্থাৎ আমাদের ছিল হচ্ছে গিয়ে n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 একটা সূত্র ছিল। সেখানে n এর মান আমরা 99 ডিভাইড বাই 2 ইন্টু n প্লাস 1 মানে হচ্ছে 1 প্লাস 99। সো এখান থেকে আমরা বলতে পারি আমাদের সূত্রটা ছিল, আমাদের যোগফলটা হবে হচ্ছে গিয়ে 4950। সেটা খুবই সূত্র একটা মানে বেসিক সূত্র ছিল, যেটা হচ্ছে আমরা 3 নম্বর সূত্রে দেখেছি। সো এবার আমরা হচ্ছে গিয়ে অন্য একটা ম্যাথে চলে যাচ্ছি, উদাহরণ 5-এ চলে যাচ্ছি। উদাহরণ 5-এ বলা হলো যে 7 প্লাস 12 প্লাস 17 প্লাস ডট 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 এই ধারাটির 30টি পদের সমষ্টি আমাদেরকে নির্ণয় করতে হবে। সো যদি 30টি পদের সমষ্টি নির্ণয় করতে চাই, তাহলে সাধারণ প্রথম পদ এখান থেকে দেখতে পাচ্ছি 7, এখান থেকে সাধারণত আমরা বলতে পারি 12 মাইনাস 7 ইজ ইকুয়াল টু 5। সো এটা যদি সমান্তর ধারা হয়, তাহলে এখানে পদ সংখ্যা কত, এখানে পদ সংখ্যা হচ্ছে গিয়ে আমাদের n ইজ ইকুয়াল টু 30। জাস্ট সূত্রে বসাই দিব। আমাদের সূত্র হচ্ছে গিয়ে কি n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। সো n এর মান 30, a এর মান হচ্ছে গিয়ে 7 এবং d এর মান হচ্ছে গিয়ে 5। সো যদি 30টি পদের সমষ্টি নির্ণয় করতে চাই, তাহলে 30 ডিভাইড বাই 2 ইন্টু 2 ইন্টু 7 প্লাস 30 মাইনাস 1 ইন্টু 5। সো ইকুয়াল টু আমরা পাচ্ছি 15 ইন্টু 14 প্লাস 29 ইন্টু 5। সো ফাইনালি আমরা পাচ্ছি 2385 হচ্ছে গিয়ে আমাদের এই পদের এই ধারার যোগফল। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। সো অ্যান্সার হবে 2385। এবার উদাহরণ 6-এ যাচ্ছি। উদাহরণ 6-এ যেটা বলা হলো যে রশিদ তার বেতন থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করেন, পরবর্তী মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। সো আমরা হচ্ছে কি আমাদের স্টেম যেটা দেওয়া আছে, এটা একটা সিকিউ। সো এখানে স্টেমে যেটা বলা আছে যে রশিদ সাহেব মানে একজন ব্যক্তি, সে আলটিমেটলি প্রথম মাসে সে 1200 টাকা সঞ্চয় করে রাখেন এবং তার পরবর্তী মাসে আগের মাসের থেকে 100 টাকা বেশি সঞ্চয় করেন। তো তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি আমাদের যে প্রথম মাসে তার মানে প্রথম মাসের সঞ্চয় হচ্ছে 1200, তারপরের মাসের সঞ্চয় 1200 সাথে 100 যোগ অর্থাৎ 1300, তারপরের মাসের সঞ্চয় 1300 সাথে 100 যোগ অর্থাৎ 1400। এভাবে করে আমরা যদি বলি তাহলে প্রথম মাসের সঞ্চয় হচ্ছে 1200, পরবর্তী মাসের সঞ্চয় 1300, তারপরের মাসের সঞ্চয় 1400, এভাবে করে 1500 1600 একটা সিরিজ মানে একটা সিরিজ হচ্ছে গিয়ে ধারণ করতেছে। সেখানে যেটা বললো যে সমস্যাটিকে n সংখ্যক পদ পর্যন্ত ধারায় প্রকাশ করো, এটা আমরা প্রকাশ করব। ক্ষয়ে বলেছে যে তিনি 18তম মাসে কত টাকা এবং প্রথম 18 মাসে মোট কত টাকা সঞ্চয় করেন। তাহলে এখানে দুইটা কিন্তু একটু ডিফারেন্ট প্রশ্ন। কি বলছে যে তিনি 18তম মাসে কত টাকা, অর্থাৎ 18তম মাসে স্পেসিফিকলি সে কত টাকা জমা রাখছিলেন, আর প্রথম থেকে পুরো 18 মাস জুড়ে সে কত টাকা সঞ্চয় করেছেন, এটাও বের করতে হবে। তোমার গেস করতে পারতেছো আশা করি। এখানে সূত্রটা ব্যবহার করা হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু d, আর এক্ষেত্রে ইউজ করতে হবে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এই ধরনের ম্যাথে অনেক ছেলে মেয়ে অনেকেই ভুল করে, কারণ প্রশ্নটা আসলে বুঝতে পারে না। কারণ হচ্ছে এটা কিন্তু কাছাকাছি প্রশ্ন যে তিনি 18তম মাসে কত টাকা পান এবং প্রথম 18 মাসে কত টাকা পান, দুইটা কাছাকাছি প্রশ্ন, বাট দুইটার মিনিং কিন্তু ডিফারেন্ট। 18তম মাসে বলতে বোঝাচ্ছে সে ওই স্পেসিফিক ওই মান্থে কত টাকা জমা রাখছেন, আর টোটাল প্রথম থেকে 18 মাসে মানে হচ্ছে সে টোটাল কত টাকা তার জমা হয়েছে। সো এটা আশা করি তোমরা বুঝতে পারবা। সো গ নম্বরে বলেছেন যে তিনি কত বছরে মোট
106,200 অর্থাৎ 1,06,200 টাকা সঞ্চয় করতে পারবেন। সো একটু ক্রিটিক্যাল বলবো না, একটু সিস্টেমেটিক হইতে আমাদেরকে করতে হবে। এবং এই সিকিউটা আশা করি করার পরে তোমাদের বইয়ের ম্যাথগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। এবং বই হয়তো তোমাদের কিছু এক্সট্রা ম্যাথ তোমরা হয়তো পাবা, যেগুলো হয়তো মনে হতে পারে আমি যে টাইপের ম্যাথ করাইছি এই টাইপের ভিতর থেকে না, আসলে ভুল কথা। তোমরা বুঝতে ভুল করতেছো বলে আসলে তোমরা আমার এই থিওরি লেকচারগুলো ভালোভাবে দেখো নাই বলে তোমরা হয়তো নাও পারতে পারো। বাট এই থিওরিগুলো পারলে, যে 3টা থিওরি আমি পড়াইছি তোমাদেরকে, এনতম ধারা কি, বেসিক ধারা কি, ধারা ম্যাথগুলো কিভাবে আগাতে হয়, 2 নাম্বার হচ্ছে গিয়ে এনতম পদের সূত্র এবং পরবর্তীতে এন সংখ্যক পদের সমষ্টি সূত্র। এই 3টা জিনিস পড়লেই তুমি আসলে এই 13.1 তোমার হয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা এই সৃজনশীল সলভ করার দিকে চলে যাই। সো প্রথম প্রশ্ন কটা, আমরা হচ্ছে প্রশ্ন অনুসারে সে প্রথম মাসে সঞ্চয় করেছে 1200 এবং হচ্ছে গিয়ে সে প্রতি মাসে 100 টাকা করে বাড়াচ্ছে। সো আমাদের সাধারণ অন্তর হচ্ছে গিয়ে 100। সো আমাদেরকে এটাকে একটা ধারায় প্রকাশ করতে বলেছে। সো আমরা বলতে পারি আমাদের দ্বিতীয় পদটা হবে হচ্ছে 1200 প্লাস 100 ইজ ইকুয়াল টু 1300। অনুরূপভাবে তৃতীয় পদটা হবে 1300 প্লাস 100 ইজ ইকুয়াল টু 1400। অনুরূপভাবে চতুর্থ পদটা হবে হচ্ছে গিয়ে 1400 প্লাস 100 ইকুয়াল টু 1500, এভাবে করে যেত আর কি। সো আমরা হচ্ছে গিয়ে যেটাকে বলবো এনতম পদটা হচ্ছে গিয়ে এনতম পদ হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সো এখানে 1200 প্লাস n মাইনাস 1 ইন্টু 100 হলো, যেহেতু আমাদের এই a এর মান হচ্ছে 1200 এবং ডি এর মান হচ্ছে গিয়ে 100। সো আমরা এনতম পদের সূত্রটা পেয়ে যাচ্ছি 1100 প্লাস 100 n, এটা আমরা পেয়ে যাচ্ছি এনতম পদের সূত্র। সো এবার আমরা যেটা করবো, আমরা ধারাটিকে এভাবে প্রকাশ করলে আমরা পাচ্ছি 1200 প্লাস 1300 প্লাস 1400 প্লাস ডট 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 প্লাস এনতম পদটা হয়ে যাচ্ছে 1100 মাইনাস 100 n। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি। এবার আমরা যদি খ নাম্বার প্রশ্নের সমাধানের দিকে যদি যাই, খ নাম্বার প্রশ্নে বলেছে যে সে স্পেসিফিকলি 18তম মাসে কত টাকা সঞ্চয় করেন এবং টোটাল 18 মাসে কত টাকা সঞ্চয় করেন। সো প্রথম পার্টে আমরা যাচ্ছি। আমরা জানি এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস, এখানে একটু ভুল এসেছে, এ প্লাস এন মাইনাস 1 হবে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। সো এক্ষেত্রে 18তম মাসে সে সঞ্চয় করেন এ প্লাস 18 মাইনাস 1 ইন্টু ডি। সো এ এর মান হচ্ছে 1200, 18 মাইনাস 1 মানে হচ্ছে 17 এবং হচ্ছে ডি এর মান হচ্ছে গিয়ে 100। সো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো হচ্ছে 2900 টাকা। অর্থাৎ সে স্পেসিফিকলি 18তম মাসে 2900 টাকা সঞ্চয় করেন, এটা হচ্ছে কি আমরা এখান থেকে বলতে পারি ফাইনালি। এবার আমরা যদি বলি প্রথম এন সংখ্যক পদের সমষ্টি, এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সো এক্ষেত্রে 18 মাসের সঞ্চয় কত হবে, n এর মান হচ্ছে 18 হবে। সো আমরা বলবো 18 ডিভাইডেড বাই 2 ইন্টু 2a, এর মান হচ্ছে গিয়ে 1200 প্লাস 18 মাইনাস 1 ইন্টু 100, এটা আমরা বলে ফেলতে পারি ফাইনালি। সো আমরা ফাইনালি পাচ্ছি 36,900 টাকা। অর্থাৎ সে টোটাল 18 মাসে 36,900 টাকা সঞ্চয় করে ফেলেন, যেটা হচ্ছে গিয়ে তার টোটাল 18 মাসের সঞ্চয় আর কি। সো আশা করি আমরা 18তম মাসের স্পেসিফিক সঞ্চয় এবং টোটাল 18 মাসের সঞ্চয়ের পার্থক্যটা বুঝতে পেরেছি। সো এবার আমরা গ নাম্বারে চলে যাচ্ছি। গ নাম্বারে বলা হলো যে সে আসলে কত মাসে বা কত মাস জুড়ে সে হচ্ছে 1,06,200 টাকা সঞ্চয় করবে, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। সো আমরা মনে করলাম যে সে এন মাসে বা এন সংখ্যক মাসে 1,06,200 টাকা সঞ্চয় করেন। তো তারপর হচ্ছে আমরা যদি বলি প্রশ্নানুসারে আমরা যেটা লিখতে পারি যে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু 1,06,200 টাকা। সো দেখো আমাদের কিন্তু এ এর মান জানা, ডি এর মান জানা, জাস্ট এখান থেকে এটাকে সলভ করে এন এর মানটা বের করতে হবে। সো আমরা এখানে এ এর মান বসিয়ে দিলাম এক্সট্রা 1200, এখানে ডি এর মান বসিয়ে দিলাম 100, আর বাকিটা ঠিক থাকলো। সো আমরা এখানে যদি 2 দিয়ে এটাকে গুণ করি তাহলে এই 1,06,200 হয়ে যায় 2,12,400, আর এদিকে থাকে n ইন্টু 1200 ইন্টু 200 মানে হচ্ছে 2,400 প্লাস n মাইনাস 1 ইন্টু 100 দিয়ে গুণ করলে এখানে পাচ্ছি আমরা 100n মাইনাস 100। সো ফাইনালি আমরা এটাকে যদি হচ্ছে n দিয়ে গুণ করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি 100n স্কোয়ার প্লাস 2300n মাইনাস 212400 ইকুয়াল টু 0 পাচ্ছি আমরা। সো এই জিনিসটা আশা করি আমরা বুঝতে পেরেছি। সো এবার আমরা যে কাজটা করবো, আমরা হচ্ছে গিয়ে এখানে একটা জিনিস আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে গিয়ে আমরা এই জায়গাটাতে স্পেসিফিকলি আমরা হচ্ছে গিয়ে মিডল টার্ম ফ্যাক্টর করবো। যদি আমরা মিডল টার্ম ফ্যাক্টর করি তাহলে আমরা ফাইনালি পাচ্ছি n স্কোয়ার প্লাস 59n মাইনাস 36n মাইনাস 2124 ইজ ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা পাচ্ছি n প্লাস 59 ইন্টু n মাইনাস 36 ইকুয়াল টু 0। সো n এর মান আমরা পাচ্ছি একবার 36 অথবা n এর মান পাচ্ছি আমরা মাইনাস 59। তো তোমরা সবাই জানো যে n ইজ ইকুয়াল টু মাইনাস 59টা কাউন্টেবল হবে না বা গ্রহণযোগ্য হবে না, কারণ কখনোই বছর সংখ্যা নেগেটিভ আসতে পারে না বা মাস সংখ্যা নেগেটিভ আসতে পারে না। সো n ইজ ইকুয়াল টু 36, মাসে সে হচ্ছে এই 1,06,200 টাকা সঞ্চয় করবেন। সো আমরা এখানে হচ্ছে এটার ব্যাখ্যা দিব। সো আমরা বলতে পারি যে নির্ণয় সময় হচ্ছে গিয়ে 36 মাস, 36 মান্থ, অর 36 মান্থকে যদি আমরা ইয়ারে নিই তাহলে আমরা পাবো হচ্ছে 3 ইয়ার্স। সেটা হচ্ছে গিয়ে আমাদের উত্তর হবে। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি।
তো এই কয়টা ম্যাথ যদি তোমরা পারফেক্টলি করতে পারো তাহলে বইয়ের যে কোনো ম্যাথ তোমরা আসলে করতে পারবা। সো এই জন্য আমি তোমাদের উদ্দেশ্যে বই থেকে কয়টা ম্যাথ তোমাদের উদ্দেশ্যে করার জন্য দিয়ে দিচ্ছি, তোমাদের এগুলো অনুশীলনীতি পেয়ে যাবা। 1 নম্বর ম্যাথটা হচ্ছে 1 + 3 + 5 + 7 + ... এই ধারাটির n তম পদের সমষ্টি কত। তারপর হচ্ছে কোন সমান্তর ধারার 12তম পদ যদি 77 হয় তাহলে এর 23টি পদের সমষ্টি কত। এটা দেখে কঠিন মনে হতে পারে বাট খুবই সহজ। কিভাবে আমি একটু আগাই দিছি এটা, সেটা হচ্ছে গিয়ে কি 12তম পদ যেহেতু বললো, সো n এর মান হচ্ছে গিয়ে 12, সো a + n - 1 * d = হচ্ছে কত পদ 77। সো আমরা এখানে পাচ্ছি a + n - 1 * d = 77। তাহলে দেখতে পাচ্ছি a প্লাস এখানে পাচ্ছি হচ্ছে আমরা 11 * d = 77। সো এখানে বলছে 23টি পদের সমষ্টি, সো n / 2 * 2a + n - 1 * d। সো যদি 23টি পদের সমষ্টি নির্ণয় করতে বলে তাহলে দেখো আমাদের এখানে 23 মানে 23 / 2 হবে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি 2a + n - 1 ছিল, সো এখানে 23 - 1 মানে কত হবে 22d হবে। সো আমরা এখান থেকে যদি 2 কমন নিই তাহলে এই 2 আর এই 2 কাটা গিয়ে এখানে থাকবে 23 আর এখানে থাকবে হচ্ছে a + 11d। তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি a + 11d এর মান আমরা জানি, সো এখানে 23 এর জায়গায় বসে যাবে হচ্ছে মানে a + 11d এর জায়গায় বসে যাবে 77। খুবই সহজ, দেখে হয়তো তোমার ভয় পেতে পারতা বাট এটা খুবই সহজ একটা ম্যাথ ছিল, সিম্পল একটা ম্যাথ। সো আশা করি ম্যাথগুলো তোমার বাসায় প্র্যাকটিস করবা। এবার 3 নম্বর ম্যাথটা হচ্ছে একটি সমান্তর ধারা 16তম পদ -20 হলে এর প্রথম 31টি পদের সমষ্টি নির্ণয় করো। সেম এই টাইপেরই একটা ম্যাথ। 4 নম্বর হচ্ছে গিয়ে 2 + 4 + 6 + 8 + ... এই ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2550 হলে n এর মান নির্ণয় করো। এটাও খুবই সহজ একটা ম্যাথ। কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n + 1, ধারাটির 10টি পদের সমষ্টি নির্ণয় করো। এটাও খুবই সহজ, জাস্ট n এর মানগুলোতে 10 এর মান বসাই দিবা। তারপর হচ্ছে গিয়ে একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 144 এবং প্রথম 20 পদের সমষ্টি 560 হলে এর প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করো। জাস্ট কিছুই না, এখানে তুমি কি করবা, এখানে তুমি n/2 * 2a + n - 1 * d লিখে একটা সূত্র পাবা, মানে একটা সমীকরণ পাবা। এখানেও এটার জন্য তুমি হচ্ছে একটা সূত্র পাবা, দুটাকে সলভ করে a এবং d এর মান বের করবা, শেষ। তাহলে যদি a এবং d এর মান তুমি যদি জানো তাহলে তোমার 6তম পদের সমষ্টি কত এটা কিন্তু ইজিলি বের করতে পারবা। তো আশা করি এই ম্যাথগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা এবং আশা করি হচ্ছে আমরা আমাদের এই 13.1 কোনো ধরনের সমস্যা হবে না। যতটুকু আজকে লেকচারটা একদম খুব বড় করলাম আমি, প্রায় 40 মিনিটের মতো হয়ে গেছে এবং আমি হয়তো এটাকে ভেঙে হয়তো 3টা লেকচার বা 2টা লেকচার করতে পারতাম, বাট আশা করি একদিনই তোমাদের বা একটা লেকচার এক বছরতেই তোমাদের শেষ হয়ে যাবে। এই জন্য আমি বেসিক্যালি হচ্ছে এটা একটু লম্বা করেছি। সো যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আবার রিকোয়েস্ট করবো একটু প্রথম থেকে ভিডিওটা দেখে নাও, এবং যদি তারপরও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা যে কোন পোর্শনটুকুতে তোমাদের বুঝতে সমস্যা হয়েছে। আমরা যথাসম্ভব তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ 13.2 নিয়ে আমরা আলোচনা করব। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।